আমার বাবা মা খুবই গরিব ছিলেন। বিয়েতে যৌতুক দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। তাই ওনারা আমার বিয়ে এমন একজন পুরুষের সাথে করিয়ে দিলেন যে কোনোদিনও বাবা হতে পারবে না। কিন্তু বিয়ের 3 মাস পরই আমি গর্ভবতী হয়ে যাই। আর এই খবরটাই আমার জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়ালো। আর যখন আমি জানতে পারলাম এই বাচ্চার বাবা কে, আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার নাম কবিতা। বয়স আমার প্রায় 34 হয়ে গেছিল। কিন্তু এখনো অবধি আমার বিয়ে হয়নি, কারণ আমার বাবা মা খুবই গরিব ছিলেন। বিয়েতে যৌতুক দেওয়ার মতন সামর্থ্য ওনাদের ছিল না। যেটুকু টাকা জমিয়েছিলেন তা দুই দিদির বিয়ে দিতেই শেষ হয়ে গেছিল। এদিকে আমার বয়সও দিন দিন বেড়ে যাচ্ছে। বাবা মাও আমার বিয়ের ব্যাপারে তেমন একটা গুরুত্ব দিতেন না। আমি একটা ছোট কারখানায় মোমবাতি বানানোর কাজ করতাম। একদিন যখন কাজের থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তায় আমার ছোটবেলার বান্ধবী রেখার সাথে দেখা হয়ে গেল। ওর সাথে অনেক দিন পর দেখা হলো। ও তো এখন বিয়ে করে দুটো বাচ্চার মাও হয়ে গেছে। কথায় কথায় ও আমার বিয়ের ব্যাপারে জানতে চাইল। আমি ওকে সব কথা বললাম। শুনে ও আমাকে বলল ওর একটা ভাসুর আছে, যার বয়স প্রায় 40 বছর। 3 বছর আগে ওনার বউ ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছেন, কারণ উনি কোনোদিনও বাবা হতে পারবেন না। এমনিতে ওদের টাকা পয়সার কোনো কমতি ছিল না, শুধু একটাই শূন্যতা ছিল, সেটা হলো বাচ্চা। শুনে আমি মজা করে বললাম, তোর ভাসুরের বিয়ে আমার সাথে করিয়ে দে। আমি কোনোদিনও তোর ভাসুরকে ছেড়ে যাব না। আমার কথা শুনে রেখাও অবাক হয়ে গেল। আমাকে বলল, তুই এত বড় সত্যিটা জানার পরও আমার ভাসুরের সাথে বিয়ে করবি? শুনে আমি বললাম, আরে না, আমি তো মজা করছিলাম। তবে এটা যদি হয় তাহলে মন্দ হবে না বল? আমি এখন যেভাবে কষ্টের জীবন কাটাচ্ছি, তার থেকে তো এটাই ভালো হবে যে আমি তোর ভাসুরকে বিয়ে করে নিই। কারণ দারিদ্রতার সাথে জীবন কাটানো যে কতটা কষ্টকর সেটা শুধু আমিই জানি। বাড়িতে আমাদের এমন অবস্থা, একবেলা খাবার খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। তাছাড়া বাবা মায়েরও বয়স হচ্ছে। তোর ভাসুরের সাথে বিয়ে করলে টাকা পয়সার অভাবটা আমাদের মিটবে। আর তাছাড়া আমায় পেয়ে তোর ভাসুরের একাকিত্বও দূর হয়ে যাবে। রেখা আমার কথা শুনে তো অবাক হয়ে গেল। বাড়িতে বউ বলতে ও একাই। আমি যদি বিয়ে করে ওর শ্বশুরবাড়িতে যাই, তাহলে ও একজন কথা বলার সাথী পাবে। আর তাছাড়া আমরা তো ছোটবেলার বন্ধু, একসাথে থাকলে বেশ ভালোই হবে। রেখা যাওয়ার আগে বলল, বাড়ি গিয়ে এই ব্যাপারে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবে। ঠিক 1 সপ্তাহ পর রেখা আর ওর বর আমাদের বাড়ি আসলো, আর আমার মা বাবার কাছে আমার বিয়ের কথা বলল। বাবা মা তো এক কথায় রাজি হয়ে গেছিল। রেখা তখন আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, ওর ভাসুরের একটাই শর্ত আছে। আমি শুনে একটু ভয় পেয়ে গেলাম। তখন রেখা আমাকে জানালো যে ওর ভাসুর এটাই চায় যে উনি কোনোদিনও বাবা হতে পারবেন না, সেই কথাটা যেন কেউ কোনোদিনও জানতে না পারে। আমি বললাম, তোর ভাসুরকে বলবি, একদম যেন চিন্তা না করে। আমি ওনার ব্যাপারটা কাউকে বলবো না। আর তাছাড়া আমি কেনই বা বলতে যাব যে আমার স্বামী কখনো বাবা হতে পারবেন না। শুনে রেখা আর তার স্বামী খুবই খুশি হয়ে গেল আর বলল, তাহলে আমরা বিয়ের তোড়জোড় শুরু করে দিচ্ছি। যাওয়ার আগে বাবা মাকে বলে গেল যে আপনাদের এই বিয়ে নিয়ে একদম চিন্তা করতে হবে না, বিয়ের সব খরচ আমরাই দেখব। 10 দিন বাদে আমার আর অনিলের খুব ধুমধাম করে বিয়ে হলো। সবাই তো দেখে অবাক যে একটা গরিবের মেয়ে হয়ে আমার এত ধুমধাম করে বিয়ে কিভাবে হচ্ছে। আমার স্বামী যে কোনোদিনও বাবা হতে পারবে না সেটা আমি কাউকে জানাইনি, এমনকি আমার মা বাবা দিদিদেরও না। বিয়ের পর আমি যখন রেখাদের বাড়ি গেলাম, ওদের বাড়ি দেখে তো আমি অবাক। ওটাকে বাড়ি বললে ভুল হবে,
দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো রাজপ্রাসাদে এসেছি। পুরো বাড়িটা দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো ছিল। বাড়িতে কত চাকর বাকর। বাড়ির বাইরে 4-4টে গাড়ি রাখা ছিল। আমি তো খুব খুশি হয়ে গেলাম। কোনোদিনও ভাবিনি যে আমার ভাগ্যে এত ভালো কিছু লেখা ছিল। ফুলশয্যার রাতে আমি ফুলে সাজানো বিছানায় বসে অনিলের জন্য অপেক্ষা করছি। অনিল যখন ঘরে এলো, ওনাকে দেখে একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। হয়তো উনি নিজের দুর্বলতার কথা ভেবে একটু নার্ভাস হয়ে গেছেন। অনিল খাটে এসে বসলো, কিন্তু কোনো কথা বলল না। তখন আমি হাত দুটো ধরে বললাম যে, তোমার কোনো চিন্তার কারণ নেই। আমি তোমার সত্যিটা কোনোদিনও কাউকে বলবো না। তুমি আমার স্বামী, তাই আমি তোমাকে কারোর সামনে কোনোদিনও ছোট হতে দেব না। তুমি নিশ্চিন্তে থাকো। আমার কথা শুনে অনিল একটু রিল্যাক্স ফিল করলো, আর আমার হাত দুটো ধরে বলল, এবার মনে হচ্ছে আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। এইভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমাকেও একটা গিফট দিল। খুলে দেখি একটা হীরের আংটি। আমি খুব খুশি হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এবার থেকে আমারও দুঃখ কষ্টের দিন শেষ। কিন্তু জানতাম না যে এই বিয়েটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমরা দুজনে আমাদের বিবাহিত জীবন বেশ ভালোভাবেই কাটাচ্ছিলাম। অনিল আমাকে খুব ভালোবাসতো। আমি না চাইতেই আমার সামনে সব কিছু এনে দিত। শ্বশুরবাড়িতে আমার কোনো কাজই করতে হতো না। আর এখন তো আমার বাবা মার দায়িত্ব আমার স্বামীই নিয়েছে। একদিন আমার স্বামী তার আগের বউয়ের ব্যাপারে আমাকে সব কিছু জানালো। বিয়ের অনেক দিন পরও যখন তাদের বাচ্চা হলো না, তখন তারা ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার দেখে বলেছিল অনিলের মধ্যে দুর্বলতা আছে, যার জন্য সে কোনোদিনও বাবা হতে পারবে না। তারপর সে শহরের সব বড় বড় ডাক্তারের কাছে গেছিল, কিন্তু সবাই যখন ওই একই কথা বলছিল, তখন ওর আগের বউ ওকে ছেড়ে চলে গেল। বাড়ির সবাই অনেক দিন ধরেই অনিলের দ্বিতীয় বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু ওর মনে একটা ভয় ছিল, যদি এই বউটাও ওকে ছেড়ে চলে যায়, তাহলে আর সমাজের কাছে মুখ দেখাতে পারবে না। শেষে যখন ও জানতে পারল যে আমি সব জেনে শুনে ওকে বিয়ে করতে রাজি হয়েছি, তখন অনিল এই বিয়েতে রাজি হলো। সত্যি কথা বলতে আমিও চেয়েছিলাম একটা বাচ্চার মা হতে, কিন্তু সেটা কোনোদিনও অনিলকে বলিনি, ওর খারাপ লাগবে এটা ভেবে। তাই আমার মা হওয়ার ইচ্ছাটা মনের মধ্যেই পাথর চাপা দিয়ে রেখেছিলাম। আমার বিয়ের মাসখানেকের মধ্যেই রেখার বরের বদলি হয়ে গেল। রেখাও ওর বরের সাথেই থাকতে চলে গেল। বাড়িতে বউ বলতে এখন আমি একাই। চাকর বাকর অনেক ছিল, কিন্তু আমি অনিল আর ওর মা বাবার খুব খেয়াল রাখতাম। শাশুড়ি মার শরীরটা ভালো থাকতো না, তাই শ্বশুর মশাইয়ের দেখাশোনাও আমি নিজেই করতাম। মাঝে মাঝে ব্যবসার কাজে অনিলকে 2-1 দিনের জন্য বাইরে যেতে হতো। শাশুড়ি মাও অসুস্থতার জন্য বেশিরভাগ সময়ই শুয়ে থাকতেন। তাই আমার যখন নিজেকে একা মনে হতো, তখন শ্বশুর মশাইয়ের ঘরে চলে যেতাম ওনার সাথে গল্প করতে। উনিও গল্প করার লোক পেয়ে যেতেন, আর আমারও সময় কেটে যেত। এভাবেই আমার বিয়ের 2-3 মাস কেটে গেল। একদিন সকালে ঘুম থেকে ওঠার সময় হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। অনিল সাথে সাথে আমাকে ধরে নিয়ে খাটে বসালো। এমনিতেই কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। আমার শরীর খারাপ দেখে অনিল বলল, তুমি একদম নিজের খেয়াল রাখো না। বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তাও তুমি কেন কাজ করো? খাওয়া দাওয়া তো তুমি ঠিকঠাক করো না। আগের থেকে কত দুর্বল হয়ে গেছো। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি তোমাকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাব। উনি তোমাকে খিদে বাড়ানোর ওষুধ আর মাল্টিভিটামিন ট্যাবলেট দেবেন, যেটা খেলে তোমার শরীরের দুর্বলতা ঠিক হয়ে যাবে। সেদিন আর অনিল কাজে বেরোলো না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ম্যাডাম আমাকে ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে চেক আপ করলো। তারপর বাইরে এসে যা বলল, তা শুনে তো আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ডাক্তার ম্যাডাম খুব খুশি হয়ে আমাদের বলল, কংগ্রাচুলেশন, আপনারা বাবা মা হতে চলেছেন। এই কথা শোনা মাত্রই আমরা একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলাম।
কারণ আমরা দুজনেই ভালোভাবে জানতাম যে আমার স্বামী কোনোদিনও বাবা হতে পারবেন না। তাহলে এই বাচ্চাটা কার? আমি কিভাবে গর্ভবতী হয়ে গেলাম? কথাটা শুনেই অনিল আর 1 মিনিটও ওখানে না দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। তারপর এত স্পিডে গাড়ি চালালো যে আমার তো খুব ভয় করছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। বাড়ি পৌঁছে আমরা দেখলাম শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাইরে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের আসতে দেখেই শ্বশুরমশাই অনিলকে জিজ্ঞাসা করলেন, বৌমার শরীর এখন কেমন আছে? ডাক্তার বৌমাকে দেখে কি বলল? কি হয়েছে বৌমার? অনিল রেগে গিয়ে জবাব দিল, তোমার বৌমা মা হতে চলেছে, ও গর্ভবতী। কিন্তু আমি ভালোভাবেই জানি যে এই বাচ্চা আমার না। এই কথা শুনে আমি অনিলকে বললাম, তুমি এসব কি বলছো? শ্বশুরমশাইও আমার স্বামীকে ধমক দিয়ে বললেন, তুই জানিস যে তুই এইসব কি বলছিস? এইসব কথা বলার আগে একবারও বৌমার কথা ভাবলি না? আমি তখন কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে হাত জোর করে বললাম, আমি সত্যিই জানি না এই বাচ্চাটা আমার পেটে কিভাবে এলো, কিন্তু আমি সত্যি বলছি যে আমার সাথে কারোর কোনো খারাপ সম্পর্ক নেই। আমার শুধুমাত্র তোমার সাথেই শারীরিক সম্পর্ক আছে। দয়া করে আমার কথাটা বিশ্বাস করো, আমাকে এইভাবে ভুল বুঝো না। অনিল রেগে গিয়ে বলল, তুমি ভাবলে কিভাবে আমি তোমার মতন মেয়েকে বিশ্বাস করব? এবার আমি বুঝতে পারছি যে তোমার এতদিন কেন বিয়ে হয়নি। আসলে তুমি একটা চরিত্রহীন মহিলা। তুমি আমাকে এই জন্যই বিয়ে করেছিলে কারণ তুমি ভালো করেই জানো আমি কোনোদিনও বাবা হতে পারবো না। যেহেতু আমার মধ্যে দুর্বলতা আছে, তাই সমাজের চোখে খারাপ হবার ভয় আমি তোমার এই নষ্টামি চুপচাপ মেনে নেব। কিন্তু আমি এতটাও বোকা নই যে তোমার এই নোংরা খেলাটা বুঝতে পারবো না। আর তুমি কি ভেবেছিলে অন্যের বাচ্চাকে আমি নিজের নাম দিয়ে দেবো? কক্ষনো না। তোমার জন্য এটাই ভালো হবে যে তোমার যা কিছু জিনিসপত্র আছে সেটা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার শ্বশুরমশাই অনিলকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ও কিছুই শুনতে চাইল না। ও এতটাই রেগে গেছিল যে সেদিন রাতেই আমাকে বাড়ি থেকে বার করে দিল। আমি কাঁদতে কাঁদতে একটা ট্যাক্সি ধরে নিজের বাড়িতে ফিরে এলাম। বাড়ি এসে আমি সারা দিন মন খারাপ করে বসে থাকতাম। না ঠিক করে ওষুধ খেতাম আর না খাওয়া দাওয়া ঠিকভাবে করতাম। আমি সারাদিন অনিলের কথাই ভাবতাম, কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। এভাবেই 2-3 দিন কেটে গেল আর আমার দিন রাত কেঁদে কেঁদেই কাটছিল। একদিন রাতে আমি আমার স্বামীর কথা মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম তখন ভাঙল যখন আমার মা এসে বলল, তোর ছোট যা রেখা এসেছে। রেখা এসেছে শুনেই আমি দৌড়ে গেলাম আর ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি নির্দোষ, আমি সত্যিই জানি না এই বাচ্চাটা আমার পেটে কিভাবে এলো। রেখা আমাকে শান্ত করে বলল, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে ও আর বেশিক্ষণ না বসে চলে গেল। কিন্তু আমার তো রেখার কথা বিশ্বাস হলো না। ও কিভাবে এসব ঠিক করবে? এই বাচ্চার বাবা কে সেটাও কিভাবে খুঁজে বার করবে? অনেকক্ষণ ভাবতে ভাবতে আমার মাথায় একটা কথা এলো, আমার শ্বশুরমশাই আমার সাথে কোনো খারাপ কাজ করেনি তো? কারণ অনিলকে ছাড়া শ্বশুরমশাই একমাত্র পুরুষ যার সাথে আমি সময় কাটাতাম। ব্যবসার কাজে আমার স্বামী যখন 2-3 দিনের জন্য বাইরে থাকতো আর আমি একা থাকতে থাকতে বোর হয়ে যেতাম, তখন আমি শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে গল্প করতাম। শ্বশুরমশাইও গল্প করার লোক পেত আর আমারও সময় কেটে যেত। আমি যখন খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমোতে যেতাম, সেই সুযোগ নিয়ে আমার শ্বশুরমশাই আমার সাথে কোনো খারাপ কাজ করেনি তো? এই সব ভাবতে ভাবতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। কেন আমার শ্বশুরমশাই আমাকে এত ভালোবাসতেন? আমার এত খেয়াল কেন রাখতেন? ওনার কি কোনো খারাপ মতলব ছিল? এই সব ভাবতে ভাবতেই 1 মাস হয়ে গেল আমি বাপের বাড়িতে এসেছি। আমি ভগবানের সামনে
একটাই প্রার্থনা করতাম যে সত্যিটা যেন সবার সামনে আসে আর আমি নির্দোষ প্রমাণ হয়ে যাই। আমার আর আমার স্বামীর মধ্যে যেন সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় আর আমি যেন আমার স্বামীর সাথে সুখে সংসার করতে পারি। একদিন সকালে আমি মন্দির থেকে বাড়ি ফিরে দেখি রেখা আর আমার বর আমাকে নিতে এসেছে। আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম আর অবাকও হলাম এটা ভেবে যে এমন কি সত্যি জানতে পারলো ওরা, যেটা আমার জানার পর অনিল আমাকে নিতে আসলো। আমি আর ওদের কিছু জিজ্ঞাসা করলাম না, তাড়াতাড়ি তৈরি হয়ে ওদের দুজনের সাথে গাড়িতে গিয়ে বসলাম। কিন্তু বাড়ি গিয়ে দেখলাম যে বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই সবই আমার শ্বশুর মশাই করেছেন। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এটা ভেবে যে এসব কি হচ্ছে আমার সাথে। তখন রেখা আমাকে বলল যে আমার শ্বশুর মশাইয়ের আমার উপরে বিশ্বাস ছিল যে আমি কোনো খারাপ কাজ করতে পারি না, তাই শ্বশুরমশাই আমার বরকে নিয়ে সেই ডাক্তারের কাছে গিয়েছিলেন যিনি বলেছিলেন আমার বর কখনো বাবা হতে পারবেন না। ডাক্তার ম্যাডাম অনিলকে দেখে ভালোভাবেই চিনতে পেরেছিলেন। যখন শ্বশুরমশাই ডাক্তার ম্যাডামকে জানালেন যে অনিল আবার দ্বিতীয়বার বিয়ে করেছেন আর দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তান সম্ভবা, তখন ম্যাডাম এমন একটা সত্যি কথা বললেন যা শুনে দুজনেরই মাথা ঘুরে গেল। ম্যাডাম বললেন যে অনিলের কোনো দুর্বলতাই ছিল না, ওর আগের বউ ওর সাথে থাকতে চাইতো না, তাই এমন কিছু ওষুধ খেত যাতে ও কোনোদিনও মা হতে না পারে। আর পয়সা দিয়ে আমার স্বামীর মিথ্যে রিপোর্ট বানিয়েছিল ওর প্রথম পক্ষের স্ত্রী, যাতে ডিভোর্স নিতে সুবিধা হয়। রেখা আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি আবার আমার স্বামীর জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছি। আমার নিজের উপর এটা ভেবে লজ্জা করছিল যে আমি আমার বাবা সমান শ্বশুরমশাইকে খারাপ ভাবতে শুরু করেছিলাম। অনিল যে খারাপ ব্যবহার আমার সাথে করেছিল তার জন্য অনেকবার ক্ষমা চাইল, কিন্তু সত্যি কথা বলতে অনিলের এতে কোনো দোষ ছিল না। ওর জায়গায় অন্য কোনো পুরুষ মানুষ থাকলে সেও একইভাবে ভুল বুঝতো। আমাদের জীবনের প্রতিটা সম্পর্ক পাতলা সুতোর মতো, যেটাকে ভালোভাবে সামলে না রাখলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, আশা করছি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।